আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের হচ্ছে সামারির উপর মানে ডেডিকেটেডভাবে সামারির উপর বানানো হচ্ছে। কারণ আপনাদের সামনে পরীক্ষা, তো এখন সামারিটা অনেকেই সমস্যা হয় যে কীভাবে লিখতে হয়, কত পেজ লিখতে হবে, কত লাইন লিখতে হবে, তারপরে তোমার হচ্ছে কেমন মার্ক দেয়, কতটুকু লিখলে কত মার্ক দেয়, মানে অসংখ্য প্রশ্ন তোমাদের ইনবক্স আমাদের ভরিয়ে ফেলছে এইসব প্রশ্ন দিয়ে। সুতরাং আজকের এই ভিডিওতে আমি একেবারে A to Z তোমার হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং কিভাবে লিখতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, ফরম্যাটটা কোনটা, কোনটা লিখলে তুমি 10-এ 10 পাইতে পারবা, সব কিছু ইনশাল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। আর ভিডিওটা মূলত হচ্ছে তোমাদের এসএসসি প্লাস এইচএসসি দুইটা ব্যাচের জন্যই। সুতরাং তোমরা যে দুইটা ব্যাচ আছো, দুইটা দেখতে পারো। কারণ প্রায় সবারই হচ্ছে সামারি দুইটা, মানে এসএসসি সিলেবাসেও তোমার সামারি আছে এবং ইন্টারমিডিয়েট সিলেবাসে সেটাও সামারি আছে। সুতরাং এই ট্রিকটা দিয়ে তুমি হচ্ছে দুইটা জায়গায় কাজে লাগাতে পারবা আশা করি। ঠিক আছে, ওকে, চলো ক্লাস শুরু করি। ওকে, তোমার আনসিন প্যাসেজ, মানে তোমার টোটাল কয়টা প্যাসেজ থাকে জানো? তোমার টোটাল 3টা প্যাসেজ থাকে। ঠিক আছে, 3টা প্যাসেজ থাকে। দুইটা থাকে হচ্ছে সিন প্যাসেজ, এই 3টার মধ্যে হচ্ছে দুইটা থাকে হচ্ছে সিন প্যাসেজ, আর একটা থাকে হচ্ছে আনসিন প্যাসেজ। মোট হচ্ছে তোমার 3টা প্যাসেজ। ওকে, এখন এই যে 3 নাম্বার যে প্যাসেজ, মানে আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজ থেকে তোমার সামারিটা লিখতে হয়। ওকে, এই আনসিন প্যাসেজ থেকে তোমার সামারিটা লিখতে হয়। এখন একটা বিষয় দেখো যে সামারি কত নাম্বারে আসে। তোমার এসএসসিতে সামারি আসে হচ্ছে তোমার 5 নাম্বারে। ঠিক আছে, 5 নাম্বার কোশ্চেনে তোমার সামারিটা আছে 5 নাম্বারে। তোমার হচ্ছে কয় মার্ক বলো তো? 10টা মার্ক। এখন 10টা মার্ক, এই 10টা মার্ক কিন্তু মানে আউল ফাউল লিখলেই কিন্তু 10 মার্ক দেয় না। ম্যাক্সিমাম দেখবা যে সামারিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 বা 6 দিয়ে থই। কেন? কারণ হচ্ছে পোলাপান ওই জিনিসটা ফরম্যাটটা জানে না যে কীভাবে অ্যান্সার করতে হয়, কতটুকু পেজের মধ্যে কত লাইনে অ্যান্সার করতে হয়, কেউ বড় লেখে, কেউ ছোট লেখে, এই জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা সব কিছু আজকে এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এখন একটা জিনিস দেখো, যে তুমি এখানে দেখলে একটা জিনিস খেয়াল করবা, এখানে লিখে দিয়েছি, কাশি হয়েছে আমার, এইগুলো জাস্ট ইগনোর করো। এসএসসি এবং এইচএসসিতে সাধারণত 3 ধরনের প্যাসেজ এসে থাকে। কয় ধরনের বলো তো? 3 ধরনের প্যাসেজ পরীক্ষাতে আসতে দেখা যায়। এইটা গত আমি হচ্ছে 10 থেকে 15 বছরের অ্যানালাইসিস থেকে বলতেছি। ঠিক আছে, যে তুমি দেখবা যে 10 থেকে 15 বছরের অ্যানালাইসিস করলে তুমি দেখতে পাবা যে 3 ধরনের প্যাসেজ আসতে দেখা যায়। একটা হচ্ছে কোনো ঘটনা সংক্রান্ত প্যাসেজ, 2 হচ্ছে কোনো ব্যক্তি সংক্রান্ত, যে কোনো একটা কবি সংক্রান্ত একটা প্যাসেজ, বা যে কোনো একটা ব্যক্তি সংক্রান্ত একটা প্যাসেজ, আর কোনো স্থান সংক্রান্ত একটা প্যাসেজ। ঠিক আছে, যে কোনো একটা স্থান নিয়ে তোমার আলোচনা করা হয়েছে। এই 3 টাইপের তোমার হচ্ছে প্যাসেজ এসে থাকে। সুতরাং যে প্যাসেজই আসুক না কেন আমরা সামারি রাইট করতে পারবো, এবং খুব সহজে আমরা 10-এ 10 পাইতে পারবো। সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। চলো এখন দেখো সামারি লেখার টেকনিক। তোমরা আমার কাশিটা জাস্ট ইগনোর করো। তোমার সামারি লেখার ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে শত শত ভিডিও পাবা, এই সামারি লেখার শত ভিডিও পেয়ে যাবা। কিন্তু কেন তুমি আমারটা দেখবা, তাই না? যে ভাইয়া কেন আপনারটাই দেখবো? আমার তো শত টিচার আছে, তারা আমাকে শিখাচ্ছে, কেন আমি আপনারটা দেখবো? আমি কেন বলতেছি, কারণ এখানে যে আমি হচ্ছে তোমার ওয়ার্ডগুলো ইউজ করেছি, এটা খুব কম সংখ্যক জায়গায় ইউজ করা হয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবা যে একটু ভারী ওয়ার্ড ইউজ করলে তোমার টিচার যে তোমার খাতাটা দেখবে, সে মনে করবে যে না, এ ভালো লিখছে। ঠিক আছে, একটু ভারী ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা আমি ইউজ করছি এখানে। ওকে, দেখো যে সামারি লেখার টেকনিকটা হচ্ছে এইটা প্রথমে, মানে যে কোনো সামারি আসুক না মানে ওই যে তিনটা বললাম না, 3টা, যে ঘটনা সম্পর্কিত, ব্যক্তি সম্পর্কিত, স্থান সম্পর্কিত, এই 3টা ধরনের সামারি যদি তোমার আসে তাহলে তুমি এটা ইউজ করতে পারবা, আর এর বাইরে আসবেও না। ঠিক আছে, দেখো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক নেম। এই যে টপিক নেমটা কি জানো? টপিক নেম হচ্ছে যে সম্পর্কে তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে প্যাসেজটা দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে এইটুকু করানোর শেষে আমি একটা পুরো প্যাসেজ দিয়ে উদাহরণ সহ দেখাই দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়েছে তোমাদের। জাস্ট একটু বোঝো। এখন টপিক নেমটা দিবা, ইটস গিভস আস এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট, এখানে আবার টপিক নেম, মানে যে টপিকের উপরে ওই প্যাসেজটা আছে ওই টপিকের, মানে জাস্ট ওই টপিক নেমটা দিবা, প্যাসেজের টপিক নেমটা। ওকে, দি রাইটার অফ দি অ্যাবভ প্যাসেজ ডিসক্রাইবস, সরাসরি প্যাসেজ থেকে তুমি 2টা থেকে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করবা কমা দিয়ে। যে সাপোজ তুমি একটা পয়েন্ট এখানে উল্লেখ করলা, তারপর একটা কমা দিলা, দিয়ে আরেকটা পয়েন্ট উল্লেখ করলা, দিয়ে আরেকটা কমা দিলা, তারপর আরেকটা পয়েন্ট উল্লেখ করলে, এরকম 3টা পয়েন্ট উল্লেখ বা 2টা পয়েন্ট উল্লেখ করলে হচ্ছে, যাতে আমাদের বেশি বড় না হয়ে যায় আবার। ঠিক আছে, সামারি চেষ্টা করবা ম্যাক্সিমাম 7 লাইনের মধ্যে শেষ করার। ঠিক আছে, 7 থেকে 8 লাইন, এর বাইরে যেন না যায়। 7 লাইন এনাফ।
7 লাইনের বাড়ি যেন না যায়, আর আবার যেন 5 লাইনের নিচে না আসে, ঠিক আছে? এটা খেয়াল রাখবা যে তোমার 5 লাইনের কম যাতে না হয় এবং 7 লাইনের বেশি যাতে না হয়। এই 5 থেকে 7 লাইন এর মধ্যেই তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা, ঠিক আছে? এটা লেখার চেষ্টা করবা। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস তোমাকে দেখাই, এটা জাস্ট একটু মুছে নিই। দেখো যে এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি যে ঘটনা সম্পর্কিত হলে, সাপোজ তোমার যে প্যাসেজটা দিয়েছে ওই প্যাসেজটা হচ্ছে ঘটনা সম্পর্কিত প্যাসেজ, ঠিক আছে? এখন ঘটনা সম্পর্কিত প্যাসেজ হলে টপিক নেম দিবা, মানে এইটুকু লেখার পরে এই যে তুমি এখান থেকে 2টা বা 3টা হচ্ছে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লিখলে না, যে এই ব্যাখ্যা করা হয়েছে, ওইটার পরে ওই লাইনটার পরে তুমি এখানে টপিক নেম দিয়ে অ্যান্ড ইটস ডিফারেন্ট অ্যাসপেক্ট এইটা জিনিসটা লিখে দিবা, যদি তোমার এখানে ঘটনা সম্পর্কিত হয়, ঠিক আছে? এখন তুমি বলবা ভাইয়া সবাই তো এইটা শেখাচ্ছে, বাট আপনি মানে একটু কি ভিন্ন কিছু শেখাইতে পারবেন যেটা করলে আমি 10-এ 10 পাইতে পারি? অবশ্যই, তুমি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, তাহলে ইনশাল্লাহ মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে টপিকটা। ওকে, আমরা এটা লিখলাম। তারপর হচ্ছে ব্যক্তি সম্পর্কিত হলে অ্যান্ড হিজ লাইফ, এখানে হিজ দিছি কেন? হয়তো সেই আমরা হচ্ছে হি ধরেছি, ঠিক আছে? সাবজেক্টটা হচ্ছে ছেলে, হি। এখন যদি আমার সাবজেক্টটা সি হতো, মেয়ে হতো, তাহলে আমি হচ্ছে হিজ ধরতাম না, তখন হিজ ধরতাম না, তখন হার ধরতাম, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, এই জিনিস ছোটো ছোটো জিনিসগুলো তোমার টিচাররা দেখবে। লাইফ স্টাইল অ্যান্ড হিজ অ্যাচিভমেন্ট এটা লিখবা, আর স্থান সম্পর্কিত হলে টপিক নেম দিয়ে অ্যান্ড ইটস ন্যাচারাল দিয়ে এটা শেষ করে দিবা। ওকে, এইভাবে এই গেল। দেখো প্রথম এইটুকু হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। ওকে, এই প্রথম যেটুকু লিখলা এইগুলো হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট সুন্দর করে লিখবা। লেখার পরে তোমার মিডিল পয়েন্টে কিন্তু এখান থেকে এইগুলো গেল মিডিল পয়েন্ট। এখন তুমি এইগুলো কিন্তু দিতে চাইলে দিতেও পারো, আর না চাইলে দিতেও সমস্যা নেই, কারণ বেশি যদি হয়ে যায়, দেখা গেলো যে 7 লাইনের উপর চলে যাচ্ছে, তাহলে এইগুলো দেওয়ার দরকার নেই। এই যে মাঝখানে এই যে 3টা পয়েন্ট না, এই 3টা পয়েন্টের একটা দেওয়ার দরকার নেই। ওকে, এটা দেওয়ার দরকার নেই, বাট তুমি উপরের এই 3টা লাইন কিন্তু মাস্ট বি দিতে হবে তোমাকে। এবার নেক্সটে আসো। এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এন্ডিং লাইন, কারণ কি বলো তো, যার শেষ ভালো তার হচ্ছে সবই ভালো হয়ে যাবে লাস্টে, ঠিক আছে? যদি আমি বললাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এন্ডিং লাইনটা অবশ্যই তোমাকে এখানে ভালো করতে হবে, কারণ তোমার খাতায় কখন মার্ক দেয় আমি তোমাকে বলি। সাপোজ তুমি একটা খাতায় লিখছো, একটা সামারি এভাবে লিখছো, ঠিক আছে? এখন তোমার টিচার কি পড়ার সাথে সাথে, মানে সাপোজ হেডলাইন পড়ছে আর তোমাকে 10-এ 10 দিয়ে দিছে, বলো? না, তোমার টিচার লাইন বাই লাইন 5 থেকে 7 লাইন পড়ে, লাস্টের লাইন পড়ে তারপরে তোমাকে এই মার্জিনের এখানে 10-এ 10 দিয়ে দিবে, বা 9 দিবে, বা 5 দিবে, বা 2 দিবে, বা 1 দিবে, কিছু তো একটা মার্ক দিবে, তাই না? কিন্তু সেটা কখন দিবে বলো তো? সেটা তোমার তখনই দিবে যখন তোমার লেখাটা সে পড়ে শেষ করবে। তাহলে সে লেখা পড়ে কি, মানে কোন লাইন দিয়ে সে শেষ করতেছে তোমার লেখাটা? এই যে এন্ডিং লাইন দিয়ে তোমার পড়াটা, মানে তোমার হচ্ছে যে জিনিসটা লিখেছো ওইটা পড়াটা শেষ করতেছে, ঠিক আছে? তাহলে অবশ্যই এন্ডিং লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্ট লাইনটা গুরুত্বপূর্ণ, তেমন এন্ডিং লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা একটু ফোকাস করবো এটার উপরে। তাহলে এইটা লিখবো, ইন দি অ্যাবভ প্যাসেজ উই নোটিস দ্যাট ইটস এ কন্টেম্পোরারি প্যারাসিটি দ্যাট হ্যাজ বিন ডিসকাস অ্যান্ড দি রাইটার অফ দি অ্যাবভ প্যাসেজ সাকসেসফুল টু দিস পারপোজ। এইটুকু লিখে দিলেই এনাফ, আর কিচ্ছু লেখা লাগবে না। এইটুকু এন্ডিং লাইন তুমি যদি সুন্দর করে A to Z আমি যেভাবে বললাম তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, তুমি 10-এর মধ্যে মিনিমাম তোমাকে 9 দিবেই, ঠিক আছে? 10-এর মধ্যে মিনিমাম 9 দিবে। আর যদি তোমার হাতের লেখা ভালো হয়, তুমি কোনো কাটাকাটি না করো, তাহলে 10-এ 10 দিবে, ঠিক আছে? কাটাকাটি থেকে ইংলিশে ভালো করার একটা মূল মন্ত্র হচ্ছে কাটাকাটি না করা। তোমার একটা বানান ভুল গেছে, সাপোজ তুমি বাংলাদেশ বানান BNGLADES, এইচ দাও নেই, কাশি হচ্ছে ইগনোর করো। সাপোজ বাংলাদেশ বানানো এ লাস্টে হচ্ছে এইচ দেওয়ার কথা, হচ্ছে দেওনি। এখন তুমি কি করো, এটা এরকম কেটে দাও, দিয়ে আবার তুমি বাংলাদেশ বানানো এইভাবে লেখো না। এই জিনিসটা ভুল করবে না। তোমার যদি এখানে ভুল সংশোধন করা যায়, লাস্টে একটা এইচ দিয়ে দিলে ভুল সংশোধন হয়ে গেল, তুমি এইটা করতে পারো। বাট এখানে কোনোভাবে তুমি কাটতে পারবে না, কারণ কাটলেই টিচারের ওই নজর ওই দিকে যাবে, ঠিক আছে? আর তুমি যদি না কাটো, টিচার কিন্তু না দেখেও চলে যেতে পারে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না, যা তুমি লিখবা নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে? একটা লাইন লেখার আগে ভেবে চিন্তে লিখবা। ওকে, এখন দেখো যে কিছু হচ্ছে দিক নির্দেশনা দিয়ে দিছে, যে সামারিতে লেখার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সামারি যেন একেবারে ছোট না হয়, একেবারে ছোট না হয়। অনেকে বলে যে ছোট করে লিখতে সামারি, বাট একেবারে যেন ছোট না হয়, যে 5 লাইনের কম, 5 লাইনের কম যেন না হয়, ঠিক আছে? 5 লাইনের কম যেন না হয় এটা। ওকে, 5 লাইনের কম যেন না হয়, আর 7 লাইনের বেশি যেন না হয়, বা একেবারে বড় যেন না হয়। বড় রেঞ্জ কত বলো তো? রেঞ্জ হচ্ছে তোমার 7 লাইন, 7 লাইনের
যেন বেশি বড় না হয় এটা। ওকে, এর মধ্যে শেষ করার চেষ্টা করবা, এর মধ্যে শেষ করলে তোমার স্ট্যান্ডার্ড ফর্মেটে থাকবে তোমারটা। ওকে, এবার দেখো যে এর সঠিক একটা মাপ আছে। এই সামারি লেখার মাপটা অনেকেই জানে না, যে সামারি কতটুকু লিখতে হয়, একটা পেজের কতটুকু অংশ জুড়ে সামারি লিখতে হয়। আমরা গত ভিডিওতে আমি যখন ইংলিশ নিয়ে আর একটা ভিডিও আলোচনা করছিলাম না, ওখানে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম যে কত পেজ লিখতে হয়, যদিও আমি এই ভিডিওতে আলোচনা করে দিব। দেখো আমি তোমাকে একটু এখানে একদম ডাইরেক্ট দেখাই, ঠিক আছে? যদিও ওই ভিডিও যারা দেখোনি তাদের জন্য আমি দেখাচ্ছি যে কিভাবে লিখতে হয় সামারিটা। এইটা সাপোজ তোমার পেজ, ওকে, এইটা হচ্ছে তোমার খাতার পেজ। এখন তুমি এই খাতার টোটাল যে পেজটা আছে, এখানে পেজ বলতে আমি তোমাকে কি বোঝাচ্ছি বলো, এইটা হচ্ছে খাতার পেজ, ঠিক আছে? এক পেজ মানে যে পেজে তুমি লিখতেছো, ঠিক আছে, ওই পেজ, বুঝতে পারছো? এক পেজ। এইবার তুমি একটা জিনিস দেখো যে এখানে তুমি এই খাতাকে তিনটে ভাগে ভাগ করবা। কয় ভাগে বলো তো? তিনটা ভাগে। তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ দিবা, তারপরে এই একটা ভাগ দিবা। যদি একটু বড় নিচে হয়েছে, বড় ছোটো হয়েছে, বাট তুমি চেষ্টা করবা সমান সমান রাখা। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার 2 নাম্বার, আর এইটা হচ্ছে তোমার 3 নাম্বার ভাগ, তাই না? এখন তোমার বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সব সময়, সেটা এইচএসসি হোক বা সেটা এসএসসি হোক, ঠিক আছে, সব জায়গায় সেম টু সেম, যে তোমার সামারিটা লিখতে হবে তোমার এই যে কোনো এক ভাগে, মানে 3 ভাগের, একটা খাতার একটা পেজের 3 মানে 1/3 ভাগে, ঠিক আছে? 1/3 ভাগে তোমার কি লিখতে হবে বলো তো? 1/3 ভাগে তোমার হচ্ছে 1/3 বলতে কিন্তু আমরা এই ছোটো মানে শুধু এই ফরম্যাটটাকে, মানে এই অংশটাকে বুঝাইছি, তাই এবার জন্য অন্য কিছু মনে করো না, ঠিক আছে? এই অংশটা, বা তুমি নিচে যে কোনো একটা অংশ লিখতে পারো, ঠিক আছে? মানে তোমার 3টা ভাগ করতে হবে খাতায়। ওই মানে তুমি জাস্ট মনে মনে ভাগ করবা, তুমি যেন আমার স্কেল দিয়ে ডাক্তার টেনে ভাগ করো না, জাস্ট মনে মনে যে এইটুকুর মধ্যে তোমার 7 লাইনের বা 5 লাইন, যে কত লাইন ধরে সেটুকু, মিনিমাম 5 লাইন ধরাতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 7 লাইন, এর বেশি যাওয়া যাবে না। ওকে, তাহলে এইটুকু দেখা গেল যে তোমার এইটুকু এই জায়গায় অন্য কিছু লিখছো, তাহলে তুমি হচ্ছে এই জায়গায় লিখতে পারবা, এই জায়গায় লিখতে পারো। বা তুমি দেখা যায় এই জায়গায় অন্য নাম্বার লিখছো, তুমি নিচেই, মানে যে যতটুকুই লেখক না কেন, একটা পেজের 3 ভাগের 1 ভাগ অংশে, 3 ভাগের 1 ভাগ অংশে তোমার সামারিটা লেখা শেষ করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর এইভাবে যদি তুমি লেখো, এখানে যদি তুমি হচ্ছে 5 থেকে 7 লাইন ধরাই দিতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি হচ্ছে 9 পেয়ে যাবা, ইনশাল্লাহ আশা করা যায়। আর যদি তোমার হাতের লেখা ভালো হয়, তুমি প্রেজেন্ট করতে পারছো খুব সুন্দর করে, তাহলে তোমার এখানে 10-এ 10 দিবে। একটা কথা সামারি ক্ষেত্রে মাথায় রাখবা, সেটা হচ্ছে হুবহু প্যাসেজ থেকে কিছু উঠাইতে যাবা না, ঠিক আছে? হুবহু প্যাসেজ থেকে কিচ্ছু উঠাবা না। একেবারে একটা বড় লাইন তুমি হুবহু উঠাই দিলা প্যাসেজ থেকে, না, মার্ক কিন্তু কমে যাবে, মার্ক কিন্তু অবশ্যই কমে যাবে, মার্ক অবশ্যই কমে যাবে। হুবহু উঠাইলেই মার্ক কমে যাবে, ঠিক আছে? এই জন্য হুবহু উড়ানোর চেষ্টা বাদ দিবা। একটা প্যাসেজ যে সম্পর্কে বলা হয়েছে, জাস্ট তুমি একটু বাড়ান লিখবা। আসলে সামারিটা কি, একটা বড় প্যাসেজ থাকবে, সেটাকে সার সংক্ষেপ আকারে লিখতে হবে। এখন যদি সার সংক্ষেপটা তুমি বড় আকার লেখো, তাহলে তো সার সংক্ষেপ লেখার কোনো মানে হয় না, তাই না? এই জন্য খেয়াল রাখবা। ওকে, এবার দেখো যে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে নেপালের ওই যে 2015 সালে, ঠিক আছে? এই সময় আমি পরীক্ষা দিচ্ছিলাম এই দিনে, বুঝছো? এই 2015 সালে এই দিন হচ্ছে আমার কি যেন একটা পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিচ্ছিলাম, ওই দিন ভূমিকম্পটা হয়েছিল, সেটা নিয়ে একটা হচ্ছে তোমার প্যাসেজ লিখে দিয়েছি আমি এখানে। এখন এইরকম একটা আনসিন প্যাসেজ তোমাকে আসতেই পারে, এখন সেই প্যাসেজ সম্পর্কে তোমার হচ্ছে সামারি লিখতে হবে। তাহলে ওই প্যাসেজের বাংলাটাও আমি এখানে করে দিয়েছি, উপরে যে প্যাসেজটা না, ওই প্যাসেজটা, তোমার ওই প্যাসেজটা যে গুরুত্বপূর্ণ এরকম না, জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাইছি, ঠিক আছে, উদাহরণ হিসেবে এখানে বাংলা করে দিয়েছি। আর এখানে এই যে তোমার হচ্ছে টেকনিক অনুযায়ী, ওই যে উপরে যে শর্ট টেকনিক শেখালাম তোমাদেরকে, ওই শর্ট টেকনিক অনুযায়ী তোমাকে এখানে হচ্ছে সামারিটা লিখে দিয়েছি। আর এখানে এই যে নীল কালিগুলো যে দেওয়া আছে না, এইগুলো আমরা ওই যে তোমার হচ্ছে উদ্দীপক বলতে তোমার হচ্ছে যে প্যাসেজটা, আনসিন প্যাসেজটা দেওয়া আছে আমাদের প্রশ্ন, মানে এই যে এই আনসিন প্যাসেজের ইংলিশ ফরম্যাট যেটা উপরে দেখে আসলাম না, ওইটা থেকে এই যে নীল কালিগুলো যে মার্ক করা আছে, এইগুলো আমরা ওই প্যাসেজ থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? আমরা প্যাসেজ থেকে জাস্ট নিয়েছি। তোমরা এখান থেকে জাস্ট এইগুলো দেখে দেখে নিজে 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে মনে হয় না যে আহামরি সমস্যা হবে আর, ঠিক আছে? আর অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যদি শুধু পড়ে যাও তাহলে পরীক্ষার হলে ভুল করে বসে থাকবা, ঠিক আছে? আর বানানগুলো অবশ্যই রাইট করার চেষ্টা করবা। এমন কোনো কিছু লিখবা না ইংলিশ পরীক্ষাতে যেটা তোমার বানান ভুল হবে, ঠিক আছে? বানান ভুল হইলে কিন্তু প্রচুর পরিমাণে টিচাররা তোমার হচ্ছে মার্ক কাটার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? মার্কেটে নেয় আর কি,
তো ধরো তোমার হচ্ছে একটা মানে একটা হচ্ছে কি লিখছো, একটা প্যারাগ্রাফ লিখছো, এখন ওখানে যদি হচ্ছে তোমার 10টা বানান ভুল থাকে, যদি তোমার মার্কই 10 আর যদি 10টা বানান ভুল থাকে তখন তো সমস্যা, তাই না? এই জন্য যদিও আমাদের বোর্ডের নির্দেশনা নাই যে তুমি হচ্ছে এই মার্কটা কাটতে পারবা, বাট তারপরে টিচারের হাতে কিন্তু আছে যে বানান ভুল করলে তোমার কিন্তু মার্কেটই নেবে। এই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। সামারি ইনশাল্লাহ তুমি যদি এইভাবে লেখো, তাহলে তুমি যদি হাতের লেখা ভালো হয় তাহলে 9-এর নিচে পাবা না। আর যদি তোমার হাতের লেখা একটু ভাইয়া যে হাতের লেখা, আমি নিজের হাতের লেখা নিজে ভালো লাগে না, তারপর যদি ভালো করে লেখো তাহলে 8 পাইতে পারো, ঠিক আছে? এখন একটা কথা বলে দিই ইংলিশ সম্পর্কে। তুমি যদি হচ্ছে ইংলিশে ভালো করতে চাও, যে 90 আপ করতে চাও, যে ভাই আমার 90 আপ করতে হবে ইংলিশে, ঠিক আছে? এই 90 আপ করার জন্য তুমি প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। প্র্যাকটিস হিসেবে তুমি রাখতে পারো 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রশ্নটাকে, ঠিক আছে? এই 2024 সাল পর্যন্ত প্রশ্নটা তুমি হচ্ছে প্র্যাকটিস হিসেবে রাখতে পারো। কমন আসলে রিটেন পার্ট, ঠিক আছে? এই যে রিটেন তোমার যে পার্টটা আছে না, এই রিটেন পার্টটা কমন পাওয়া একটু টাফ। হ্যাঁ, কমন পাবা না কেন? অবশ্যই কমন পাবা, কারণ হচ্ছে ক্লাস 6 থেকে, ক্লাস 6, ঠিক আছে? এই ক্লাস 6 থেকে তুমি হচ্ছে এই যে 10th, ঠিক আছে, 10th অব্দি যে গুলো তোমার হচ্ছে তুমি প্যারাগ্রাফ বলো, ডায়লগ বলো, যা পড়ে আসছো ওর মধ্য থেকেই আসবে, বাইরে থেকে আহামরি আসবে না। কিন্তু রিসেন্ট তোমার এই যে তোমার যে মুভমেন্টগুলো হলো, আমাদের কোটা মুভমেন্ট, তারপরে হচ্ছে আরও কিছু কিছু, এই জিনিসগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? জাস্ট ইনফরমেশন, জাস্ট একবার রিডিং, জাস্ট ওইটা বানায় লিখতে পারো, ঠিক আছে? জাস্ট ওইটা বানায় লিখতে পারো। আর রিটেন পার্ট নিয়ে হচ্ছে তেমন একটা মাথা ঘামানোর দরকার নাই। বাট তোমার হচ্ছে ফার্স্ট পেপারের, আমি একটা কথা বলি যে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি বেশি মাথা ঘামাও হচ্ছে যে বিষয়গুলো আলাদা যে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হয় না এইগুলা। কারণ রিটেন পার্টে তুমি দেখবে যে অ্যাভারেজ সবাই হচ্ছে ওই 8, 7, 9 এরকমই পাচ্ছে, এই রেঞ্জেই পাবে সবাই, লিখলে ভালো করে লিখলে এইরকম রেঞ্জেই পাবে। বাট ওইগুলা কিন্তু একটু টাফ হয়, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে আগে প্রিপারেশন ওইটার নাও, তারপরে তুমি হচ্ছে এখানে এই রিটেন পার্টের প্রিপারেশনে আসো। কারণ রিটেন পার্টে তোমার কমন আসতে পারে, বাট নাও আসতে পারে। বাট তুমি যদি হচ্ছে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি তুমি হচ্ছে পড়ে যাও, তুমি ফার্স্ট পেপারের ক্ষেত্রে 100% কমন পাবা, প্যাসেজ কমন পাবা। দুইটা প্যাসেজ আছে না, দুইটা সিন প্যাসেজই কমন পাবা। তারপরে ওখানে যে হচ্ছে প্যাসেজ কমন পাইলে তো তোমার এমসিকিউ কমন পাচ্ছ। তারপরে হচ্ছে ওখানে যে হচ্ছে প্রশ্নগুলো লিখতে হয়, যে 2 নম্বরে আমাদের প্রশ্ন আসে না, 2 নম্বরে প্রশ্ন, ওই প্রশ্নটাও তুমি হচ্ছে ইজিলিভাবে ওখান থেকে কমন ফেলাতে পারবা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে, ছোট ছোট জিনিস খেয়াল রাখলে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটা তোমার 1%ও কাজে লাগে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, ঠিক আছে? অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছ নেক্সট। যেমন গ্রাফ চার্ট আছে, তারপরে রিঅ্যারেঞ্জ লেখার আমার কাছে এরকমটা শর্টকাট মানে টেকনিক আছে। তুমি এই কোন টাইপের উপর চাও অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা গত ভিডিওতে তোমরা কমেন্ট করছিলে সামারি নিয়ে, সেজন্য সামারিটা আগে দিলাম, ঠিক আছে? এখন তোমরা এই ভিডিওতে কমেন্ট করবা যে কোনটা লাগবে, যদি যেটা বলবা সেটা আগে আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ আজকের মধ্যে সবগুলো দেওয়ার চেষ্টা করবো। এখন তোমার কোনটা আগে লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর মন দিয়ে পড়াশোনা করেন, ঠিক আছে?